ঝোড়ো হাওয়া আর গুড়গুড় মেঘের শব্দ স্পষ্ট জানান দিচ্ছে জাঁকিয়ে বৃষ্টি নামবে এখনই। দিনের বেলা ও রাতের মতো অন্ধকার নেমে আসছে। বাতাসের তীব্রতায় গাছের পাতা ছোটখাটো খড়কুটো ঘূর্ণির মতো ঘুরছে। বাতাসের গতি অস্বাভাবিক হারে বেড়ে গেল একদম চোখের পলকে। কোনো মতে শরীর বাঁচিয়ে একটা পরিত্যক্ত ছাউনির নিচে এসে দাঁড়িয়েছে ঈশান তিতির। পার্কের এপাশের সাইড সম্ভবত এখনো কাজ ধরেনি কর্তৃপক্ষ, যে কারণে অন্য দিকগুলোর থেকে এ পাশটা বেশি গাছপালায় ঘেরা। বৃষ্টি থেকে বাঁচতে এটা আবার কোন রাস্তায় এলো সেটাও বোঝা যাচ্ছে না। ঝুম বৃষ্টি আর ঘন ঘন বজ্রপাতের শব্দে ভয়ে গুটিয়ে গেছে তিতির। দুজনের পরনেই সাদা কাপড়-চোপড়, যার দরুন যতটুকু পানি গায়ে পড়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঈশান দু হাতে নিচের চুল থেকে পানি ঝেড়ে নিল। যদিও বৃষ্টি এখনো নামেনি, তিতির ভয়ার্ত চোখে বাইরের দিকে তাকিয়ে আছে। পরনের সফেদ শাড়ির জায়গায় জায়গায় ভিজে ফর্সা শরীরের অনেকাংশ দৃশ্যমান। ঠকঠক করে কাঁপছে হিমশীতল বাতাসে। তবে বৃষ্টি থেমে গেল কয়েক ফোঁটা দেখা দিয়েই। এখান থেকে বের হওয়ার উপায় নেই। ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে, প্রচণ্ড বাতাসে বাইরে গেলে উড়িয়ে নিয়ে যাওয়ার বেশ সম্ভাবনা আছে। তিতির ঘেঁষে আসলো ঈশানের দিকে, পাঞ্জাবির অংশ হাতের মুঠোয় চেপে দাঁড়িয়ে রইল। মিনমিন গলায় বলল, এখান থেকে চলে যাওয়া যায় না, জায়গাটা ভয়ঙ্কর। ক্রাইম থ্রিলার মুভিগুলোতে এরকম জঙ্গলের মধ্যে আটকা পড়তে দেখেছি, সাথে বৃষ্টিও থাকে। কি যে ভয়ঙ্কর অবস্থা! ঈশান জবাব দেয় না। তিথির কাছে ঘেঁষতেই শরীর কেমন শিউরে ওঠে। নিজের ওপর মহা বিরক্ত হলো সে। এখন এই পরিস্থিতিতে কিভাবে ঝড় থামলে চলে যাবে সেই চিন্তা মাথায় না এসে এলোমেলো চিন্তা মাথায় জায়গা করতে চাচ্ছে। ঈশান এদিক ওদিক তাকালো, গাছপালা ঝোপঝাড় ছাড়া আর কিছু চোখে পড়ল না। এখানে ছাউনি দেখে এসেছিল, তবে জনসমাগম একদম নেই। তারই ভুল। মেয়েটার পিছু পিছু আসাই উচিত হয়নি এ রাস্তায়। খোদা জানে ঘন্টা লাগিয়ে কতদূর এসেছে তারা। ফোন বের করে সময় দেখলো, 4:45 বাজে। অথচ প্রকৃতি জানান দিচ্ছে সন্ধ্যা পেরিয়ে গিয়েছে বুঝি। সবার অসংখ্য কল মেসেজ সাজিদকেই জানিয়ে দিল তারা ঠিক আছে, আটকা পড়েছে বৃষ্টিতে। জানিয়ে এক প্রকার নিশ্চিন্ত হলো যেন। ফোন পকেটে রাখতেই বিকট আওয়াজে বজ্রপাত হতেই পাশ থেকে চোখ মুখ খিচে ঈশানের হাত পেঁচিয়ে ধরল তিতির। মেয়েটার ছোঁয়া পেতেই জাগ্রত হলো মস্তিষ্ক। উল্টোপাল্টা ইশারা করছে, শো শো বাতাসের আওয়াজ। সামান্য দূরেই শব্দ করে ভেঙে পড়ল একটা বিশাল গাছের ডাল। বৃষ্টি না থাকলেও এরকম অবস্থায় এই গাছপালার নিচ দিয়ে পার হওয়া মোটেই নিরাপদ নয়। তার উপর মেয়েটা পরে আছে শাড়ি। না ছুটতে পারবে আর না তো কিছু। তিতির বিড়বিড় করে কি যেন বলছে। যতবার শব্দ হচ্ছে ততবার তিতিরের হাতের বাঁধন দৃঢ় হচ্ছে, যেন ঈশানের হাতটা নিজের বুকের মধ্যে ঢুকিয়ে নেবে। নরম শরীরের স্পর্শে বেহায়ার মতো মস্তিষ্ক জ্বলছে ঈশানের। একই ঘটনার পুনরাবৃত্তি হতেই এবার ঈশান দু হাতে হ্যাচকা টানে নিজের সাথে মেশালো। তিতির বড় বড় চোখে তাকালো। ঈশান তিতিরের খোলা চুলগুলো কাঁধের ওপর থেকে সরিয়ে দিয়ে বলল, ভয় করছে? মাথা ওপর নিচ ঝাঁকালো তিতির। ভয় করছে মানে? এরকম পরিস্থিতিতে ভয় করবে না? ঈশান অনিমেষ তাকিয়ে রইল তিতিরের দিকে। নরম কণ্ঠে বলল, বাতাসটা কমলেই ওদিকে যাব, ভয় নেই, আমি আছি তো। তিতিরের বুকের বাঁ পাশটা আচমকা দ্রুত ছুটতে শুরু করলো। ঈশানের এই আমি আছি তো লাইনটুকুর প্রশান্তি যে তার কাছে কতটুকু তা কেবল সেই জানে। ঈশান নিজের শুকনো ঠোঁটজোড়া জিভ দিয়ে ভেজালো। সামনে ভয়ার্ত একটা বাচ্চা বাচ্চা মুখের মেয়ে। ভয়ে লাল হয়ে আছে মুখটা, চোখে মুখে রাজ্যের চিন্তা। আচ্ছা, মেয়েটার ভয় কাটিয়ে দিলে কেমন হয়? সে যদি আরো একটু গভীরে ছুঁতে চায় বা আদর করে মেয়েটাকে, কি তবুও তাকে অনুভব না করে ওই বৃষ্টিতে নিয়ে ভাববে? ঈশানের খড়খড়ে ঠান্ডা হাতের স্পর্শ পেল তিতিরের নরম কোমল গাল। হাতের আঙুলের উল্টো পাশ আলতো করে ছুঁয়ে যাচ্ছে। নিমেষেই গাল দুটো দ্বিগুণ রক্তিম হলো। লজ্জা পাচ্ছে কি তিতির? তীব্র বাতাসে উঠছে রেশমের মতো চুল, শাড়ির আঁচল। ঈশান চুলগুলো এসে কপাল ছুঁয়ে দিচ্ছে। তিতির ঈশানের এই স্পর্শের তীব্রতা জানে। তার মনের গভীরে সকল আবেগ অনুভূতিগুলো জাগ্রত করে দেয় এই মানুষটার স্পর্শ। তিতির তিতিরের দৃশ্য ঈশানের পাঞ্জাবির বোতামের দিকে। দু হাত খামচে ধরা ঈশানের পেটের কাছে পাঞ্জাবির অংশ। ঈশানের মুখে যতবার তার নাম শোনে ততবার ড্রিম ড্রিম শব্দ জোরালো হয়। এভাবে ঈশান কখন ডাকে জানে সে।
এই ডাকের পর ঈশানের অবশ্যই কিছু চাওয়ার থাকে। এমন কিছু চায় যা দিতে মরিয়া সে, অথচ লজ্জায় আড়ষ্ট নারীসত্তা আটকে দেয় তালো। মৃদু গলায় উত্তর দিল, হুম, ইউ লুকস প্রিটি। শাড়িটা তুই পরবি ভাবিনি। নিজে হাতে দিলেন না কেন? নাও তো, পরতে পারতাম। দেওয়া হয়ে ওঠেনি আর কি। ইগো? জানি না, কিছু একটা হবে হয়তো। বাকি অর্নামেন্ট কিনেছেন? নিজে নিজে এত কিছু মনে রেখে কিনতে পারলেন? ঈশান আরেক দফা গভীরে পরখ করল তিতিরের বদনখানি, হাসকিস্বরে বলল, না পারার কি আছে? আমার দৃষ্টি কতটা অতলস্পর্শী বুঝিসই তুই? হুম, তোকে কতবার কতভাবে ভেবেছি। মনে মনে আন্দাজ আছে তোর? তোর শরীরের প্রতিটি অংশের মাপঝোঁক সব চোখের দেখাতেই মাপা। তিতির ছিটকে সরে এলো ঈশানের থেকে। বলল কি আর উত্তর পেল কি? ঈশান বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দাঁড়ালো। তিতিরকে পিছিয়ে কোমর অবধি উঁচু দেয়ালটায় বসতে দেখল। এখানে এসে বসুন। ঈশান বসল পাশেই। তিতির শাড়ির আঁচল টানছে বারবার, উসখুস করছে। কি হয়েছে? দৌড়ে আসলাম না, শাড়ির পিনগুলো লুজ হয়ে গেছে। ঠিক করে দেব? এই না, দরকার নেই, আমি ঠিক করে নেব। ঈশান খেয়াল করল সম্ভবত পেটের কাছের কুচির কোনো সমস্যা হয়েছে। আঁচল গায়ের ওপর ভালো করে ছড়িয়ে সেটা ঠিক করতে চাচ্ছে। ঈশানের কি হলো কে জানে, বিনা বাক্যে নিজের হাত গলিয়ে দিল তিতিরের পেটের দিকে। ঠান্ডা হাতের স্পর্শে শিরদাঁড়া সোজা হয়ে আটকে গেল শ্বাস। ঈশান খানিকক্ষণ হাত নাড়াচাড়া করে গম্ভীর কণ্ঠে বলল, পিন শাড়িতে আটকেছে, দেখি আঁচল সরা। রসগোল্লার মতো চোখ করে দুদিকে মাথা নাড়ল তিতির। ব্যস্ত কণ্ঠে বলল, আমি খুলে নিচ্ছি। আঁচলটা সরাতে সমস্যা কি? সমস্যা আছে, আমি পারবো। ঈশান বিরক্ত হলো এ যাত্রায়, ভ্রু কুঁচকে ধমকে উঠল, লজ্জা কমাতে বলেছি তোকে। সামান্য একটু আঁচল সরাতে লজ্জায় মরে যাচ্ছিস। যেদিন পুরোটা খুলে ফেলবো নিজ হাতে, সেদিন তো সাপের মতো মোচড়াবি লজ্জায়। বেশ বুঝতে পারছি। লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়ায় কুণ্ডলি বের হলো যেন। নিচের ঠোঁট কামড়ে কাঁপা হাতে একটুখানি আঁচল তুলতেই চোখ আটকালো ঈশানের। মেয়েদিন নগ্ন পেটের ওপর সামান্য ভাঁজ পড়েছে মাঝ বরাবর। সামান্য বললেও বিষয়টা মোটেই সামান্য নয়। ঈশানও সেটা বুঝলো। দমকা বাতাসে তিতিরের চুলগুলো এসে বাড়ি খাচ্ছে ঈশানের চোখ মুখে। দুটো শরীরের কড়া পারফিউমের ঘ্রাণ মিলেমিশে একাকার। আচমকা ঈশান হাঁটু ভেঙে তিতিরের সামনে বসলো। ঈশান বসতেই চমকে দাঁড়িয়ে পড়ল তিতির। আরে, এভাবে বসছেন কেন? উঠুন। যেভাবে দাঁড়িয়ে আছিস ওভাবেই দাঁড়া। তিতির কম্পিত শরীর নিয়ে দাঁড়িয়ে রয়। ঈশানের পুরুষালী হাত সযত্নে শাড়ির আঁচলটুকু সরায় পেটের ওপর থেকে। নাভি কুণ্ডলের সামান্য নিচে শাড়ির গোজা, সেখানেই বাঁকা হয় সেফটি পিনটা খুলে আছে। সযত্নে সেটা সময় নিয়ে ছাড়িয়ে নিল ঈশান। ঠান্ডা আঙুলের আলতো ছোঁয়া বারবার লাগছে তিতিরের নরম উদরে। শিউরে উঠছে ছোট্ট শরীরটা। এলোমেলো দৃষ্টি এদিক সেদিক সরিয়ে নিচ্ছে বারবার। সেফটি পিনটা খুলে সুন্দর করে পিন আপ করে দিতেই তিতির মিনমিনে গলায় বলল, উঠে আসুন। ঈশান উঠল না। শ্বাস-প্রশ্বাস তো সেই কখন থেকেই দ্রুত চলছে। ঝোড়ো হাওয়ায় এলোমেলো মন, শরীর, পোশাক সব দুহাতে কোমরে চেপে ধরল। কোনো সতর্কবাণী ছাড়া মুখ ডুবালো তিতিরের পেটে। থরথরিয়ে কেঁপে উঠল তিতির। ভূমিকম্প হলো যেন তার গোটা শরীরটা জুড়ে। ঈশানের শীতল অধরের ছোঁয়ায় কঠিনভাবে সাড়া দিয়ে উঠল তার নারীসত্তা। ঠোঁট কামড়ে ধরে বুজে এলো চোখ। শাড়ির দুপাশে খামচে ধরে আছে। ঈশান টুকরো টুকরো চুমু আগলো পেটে। নাক ঘষল সেখানটায়। তিতিরের হাত চলে গেল ঈশানের চুলে। খামচে ধরে কোনোমতে বলল, প্লিজ আর না। ঈশান থামলো। সময় নিল বেশ খানিকটা। কপাল ঠেকিয়ে রাখলো তুলতুলে প্রিয় জায়গাটায়। জোরে জোরে শ্বাস টানলো। উঠে দাঁড়িয়ে তিতিরের থেকে সরে দাঁড়ালো। পাশের পিলারটায় হাত রেখে চোখ বুজে নিজেকে ধাতস্থ করলো। তিতির ধপ করে বসে পড়ল। কি এক যন্ত্রণা এটা! এভাবে কতদিন চলবে দুজনের নিজেদের নিয়ন্ত্রণের প্রতিযোগিতা জ্বলে পুড়ে ভস্ম হওয়া অবধি? আর 10 মিনিট পর রাহাতের ফ্লাইট। মাকে শতবার বুঝিয়েও কাজ হয়নি তার। তিতিরের বাড়িতে আজকেই যেতে হবে ব্যাস। শেষ পর্যন্ত কসম টসম কাটিয়ে অস্থির। যাওয়ার আগে তিতিরকে দেখে যেতে চায় সে। ছেলের বউয়ের জন্য রেখে দেওয়া জিনিসগুলো বুঝিয়ে দিয়ে যেতে চায় তিতিরকে। সাত পাঁচ ভেবে রাহাতকে ঠিক করেছে, বাকি সবের চিন্তা পরে করলেও অন্তত শেষবারের মতো তিতিরকে যদি দেখা করানো যেত মায়ের সাথে, তাহলে হয়তো একটা বড় পাথর নেমে যেত বুকের ওপর থেকে। ঢাকা শহরের আবহাওয়া গুমোট হয়ে আছে আজকে বড্ড। বৃষ্টি বা কড়া রোদ কোনোটাই না থাকলেও যেটা আছে সেটা হলো ভ্যাপসা গরম। এরকম আবহাওয়া আরো বিরক্তকর। 5টার সময় ফ্লাইট, ট্রেন, বাস বা
কার সবেতেই ভীষণ সময় লেগে যাবে। চটজলদি ফ্লাইট বুক করে নিয়েছে বাধ্য হয়ে। তিতিরকে কি বলে রাজি করাবে নিয়ে আসতে, বা আদৌ রাজি হবে কিনা, রাজি না হওয়ার সম্ভাবনা শতভাগ। ফ্লাইটে উঠে বসতেই অস্থিরতা শুরু হলো তার। আজকাল উচ্চতা ভীতি হচ্ছে নাকি? কি আশ্চর্য, সে আর উচ্চতা ভীতি মানা যায়? ওয়ালেট বের করে তিতিরের একটা ছবি বের করলো। পুরনো একটা ক্যান্ডিড ছবি ছিল এতদিন, মাসখানেক আগে হারিয়ে ফেলেছে সেটা। সেই ছবিটাও ভীষণ প্রিয় তার। এটা কবে তুলেছিল মনে করার চেষ্টা করলো রাহাত। বেশ খানিকটা সময় পর মনে পড়ল যদিও। এটা তোলা তিতিরের কলেজ ফাংশনে। এটা অবশ্য শাড়ি পরা না মেয়েটা, স্কাই ব্লু একটা ভারী কাজের থ্রি পিস। মুখ চোখ কেমন শুকনো। জ্বর ছিল সেদিন মেয়েটার। হোস্টেলে ফেরার সময় মাঝ রাস্তায় সেন্সলেসও হয়ে যায়। কি এক ভয় পেয়েছিল রাহাত সেদিন। শব্দ করে হেসে ফেলল আনমনেই। কি থেকে কি হয়ে গেল। একটা সময় ছিল যখন রোজ দেখতে পারতো মেয়েটাকে। রোজ মানে রোজ। মেয়েটা বাড়ি যেত ছুটিতে, কখনো অস্থির লাগতো না। শেষবার যেদিন গেল সেদিন বিদায় দিতে এসেছিল সে স্টেশন অবধি। সেদিন অস্থির করেছিল বুকের ভেতরটায়। আফসোস হয় আজকাল। সেদিন যদি জানতো ওই বিদায়টাই আজন্মের মতো বিদায় হবে, তাহলে সে কি বিদায় দিত মেয়েটাকে? দিত না, কখনো দিত না। মাথা এলিয়ে দিয়ে চোখ বুজল রাহাত। পৌঁছতে খুব একটা সময় লাগার কথা নয়। তিতিরকে নিয়ে আসবে, ভালোবেসে বুঝিয়ে আনতে পারলে, না হলে জোর করে। তার মায়ের ইচ্ছে পূরণ করতে সে এতটুকু জোর জবরদস্তি ঠিক করতে পারে। ঈশান তখন থেকে দাঁড়িয়ে আছে ওখানটায়, একবারও ফিরে তাকাচ্ছে না। তিতিরের মনে হলো ঈশান কি রাগ করেছে তার উপর? কি করতো সে? এটা কি ওইসব করার জায়গা? আজব মানুষ একটা। ধীরে ধীরে এগিয়ে এলো তিতির, পিছন থেকে ডাকলো, আপনি কি রাগ করেছেন? নো। তাহলে? তাহলে কি? কাছে আসছেন না কেন? কাছে যাওয়া তুই এখনো মানতে পারিস না তাই। ঈশানের কণ্ঠে স্পষ্ট টের পেল অভিমান। এখানে বাচ্চাদের মতো অভিমান করার মানে আছে? এটা কি রোম্যান্স করার জায়গা? কথাটা ভেবেই একবার আশেপাশে তাকালো তিতির। যেদিকে চোখ যায় সবুজে সবুজে ছেয়ে আছে। লম্বা লম্বা আদিম যুগের গাছপালায় ভরা চারপাশ, ঘন কালো মেঘের সাথে ধূলিঝড়। এর মধ্যে রোম্যান্সের চিন্তা কিভাবে আসতে পারে একটা মানুষের? তিতির আরো দুবার ডেকেও আর সাড়া না পেয়ে সাহস করে একটা কাজ করে বসলো। কম্পিত দু হাত বাড়িয়ে পেছন থেকে জড়িয়ে ধরল ঈশানকে। এটা আশা করেনি ঈশান মোটেই। থ মেরে গেল। তিতিরের নরম গলা শুনতে পাওয়া গেল, বৃষ্টি হবে ঈশান ভাই। এমন রোমান্টিক ওয়েদারে এমন অন্তরঙ্গভাবে দাঁড়িয়ে থেকে তিতিরের ভাই সম্বোধন করাটা ঠিক হজম হলো না ঈশানের। ভাইটা যোগ না করলেই এখন একটা রোমান্টিক কারবার করে ফেলে সে। সবে জল ঢালতেই হবে মেয়েটার। চোখ মুখ কঠিন করে বাজখাই গলায় বলল, আমাকে কি তোর আবহাওয়া অধিদপ্তর মনে হয়? তিতির হাসলো নিঃশব্দে, হাতের বাঁধন দৃঢ় করে মাথা ঠেকালো ঈশানের পিঠে। ঈশান স্পষ্ট টের পাচ্ছে শরীরের সাথে লেপ্টে থাকা নরম একটা উত্তপ্ত শরীরে কাঁপন। তিতির একই কণ্ঠে বলল, আকাশে কি পরিমাণ মেঘ দেখতে পাচ্ছেন না? কালো হয়ে আসছে চারপাশ, স্পষ্ট বোঝা যাচ্ছে আরো ঝড় উঠতে পারে। তাহলে তো টেরই পাচ্ছিস, ঘ্যান ঘ্যান করার কি আছে? গিরগিটিও আপনার থেকে কম রং পাল্টায়। এতক্ষণ মুখে মধু লাগিয়ে কথা বলে এখন নিমিষে করলার রস এলো কোত্থেকে? এতক্ষণ আদর সোহাগ নিয়ে এখন যেখান থেকে তুই তোর ভাই ডাকটা আমদানি করলি সেখান থেকে। তিথির এ যাত্রায় ধরতে পারল ঈশানের হুট করে রেগে যাওয়ার কারণ। ঠোঁট চেপে হাসলো, রাগানোর মহা ঔষধ মিলল একটা। সম্মান করে বলি, তোর সম্মানের ধার ধারি না আমি। তাহলে দিনরাত নাম ধরে ডেকে তুমি তুমি করে মুখে ফেনা তুলে ফেললে ভালো লাগবে? কপালে দুটো ভাঁজ পড়ল ঈশানের। এটা তো ভাবিনি তিতিরের মুখে তার নামটা শুনতে কেমন লাগবে। তুমি শব্দটাই বা কেমন লাগবে। পেটের ওপর রাখা তিতিরের নরম হাত দুটো দু হাতে চেপে নিজে ঘুরে দাঁড়ালো, হেলান দিল পিলারটার সাথে। মন্দ লাগবে না, ডাকতো। থতমত খেলো তিতির। এখন কি ঈশান নাম ধরে ডাকতে বলবে নাকি? কি? আমার নাম ধরে? অসম্ভব। অসম্ভব কেন? অভ্যাস আছে নাকি? নেই, হবে না ডাকলে অভ্যাসটা হবে কিভাবে? নাম ধরেই বা ডাকতে হবে কেন? এমনিই তো ঠিক আছি। আমি নেই বিশ্বাস কর। সময়ে অসময়ে ভাই ডেকে মুডের ১৪টা বাজিয়ে দিস তুই। ভাই ডাকটা কি খারাপ নাকি? ঈশান তিতিরের পাতলা কোমর টেনে নিজের সাথে মিশালো, হাসকি স্বরে বলল, খারাপ, খুব খারাপ। ধর আজ বাদে কাল যখন আমাদের সেই মুহূর্তটা আসবে, যে মুহূর্তে তোর আমার মধ্যে কোনো দূরত্ব থাকবে না,
তোর লজ্জা ভাঙাবো আমি। তোর শরীরের প্রতিটি ভাঁজে আমার স্পর্শ, আমার দেওয়া আদর থাকবে। আমি দিন দুনিয়া ভুলিয়ে আদর দেব তোকে। সেই মুহূর্তে যদি আমাকে ভাই ডেকে উঠিস, ভাবতে পারিস আমার অবস্থাটা তখন? আমি তো সেদিনই সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করবো তিতির, আর নয়তো হার্ট ফেল করে মরবো। তুই কি সেটা চাস? হুম? স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্তে স্ত্রীর মুখে ভাই ডাক শুনে স্বামী গৃহত্যাগী অথবা ওপরে চলে গেছে। কেমন না বিষয়টা, আমি তো ভাবতেই পারি না কি থেকে কি বলে গেল এতগুলো কথা। লজ্জায় মরি মরি অবস্থা তিতিরের। সামান্য একটা বিষয়কে অশ্লীলতায় কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় তাকেও ঈশান আরশাদের থেকে শিখুক। তিতিরের গাল নাকের ডগা টমেটোর মতো লাল হয়ে গেছে। ঈশান আঙুল ছুঁয়ালো সেখানটায়। ভাই ডাকবি না, একদম না, দরকার হলে বোবার মতো ইশারা ইঙ্গিতে কথা বলবি। তবুও ভাই নট অ্যালাউ, নো মিন্স নো। অসভ্য, ছাড়ুন। ঈশানের মুখ অন্ধকার হলো। বিরক্তির সাথে বলল, ধরতেই পারলাম না এখনো। যখনই ধরতে যাই মোচড়ামুচড়ি করিস। এখন কাছে কে এসেছিল? আমি তো দূরেই দাঁড়িয়েছিলাম। জড়িয়ে ধরে নিজের শরীর উত্তাপ আমার দেহে ট্রান্সফার করতে বলেছিলাম আমি। তারপর আমি খেই হারালে সব দোষ একা আমার। তিতির তবুও থাকলো না আর হাতের বাঁধনে। এরকম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে উল্টোপাল্টা কথায় লজ্জা দিলে থাকা যায় নাকি? এতক্ষণের ঝিরিঝিরি বৃষ্টি এক নিমিষে এবার রূপ নিল ঝুম বৃষ্টিতে। কাল বৈশাখীর থেকে কোনো অংশে কম নয়। এতক্ষণের ঝোড়ো হাওয়ার সাথে এখানকার আকাশভাঙা বৃষ্টির তোড়ে মুহূর্তেই ভিজিয়ে দিল দুজনকে। চোখের পলকে সাদা জামাকাপড় শরীরে লেগে গেল দুজনের। ঘন ঘন বজ্রপাতের শব্দে তিতির আরো দূরে যাওয়ার সাহস করল না একেবারে। কি কুক্ষণে আজ বেরিয়েছিলাম বলুন তো? ইজেন্ট ইট রোমান্টিক? ঈশানের কেমন কেমন কণ্ঠস্বরে মিটিমিটি করে তাকালো তিতির। ঈশানের চোখ জোড়া ভীষণ ঘোলা লাগছে। অপলক দৃষ্টি তিতিরকে ইশারা করছে অনেক কিছু বুঝে নিতে। তিতির শুকনো ঢোক গিলল। বৃষ্টির ঝাপটায় এখন তাকিয়ে থাকা জুলুম মনে হচ্ছে। মাথার ওপরের ওই সামান্য ছাউনি কিছু বাঁচাতে পারল না আর। ঈশানের কণ্ঠোদ্দেশের অ্যাডামস অ্যাপেলের দিকে নজর যেতেই শিরশির করে উঠল পায়ের তলা। ঈশানেরও একই অবস্থা। শিফনের পাতলা শাড়ি ভেদ করে নারীদের ভাঁজ তো সেই কখন থেকেই তার চোখের সামনে দৃশ্যমান। অনবরত পানির ফোঁটা গড়িয়ে পড়ছে তিতিরের শরীর থেকে। ব্লাউজের ওপরে শরীরের উন্মুক্ত অংশটুকু ভিজে চিকচিক করছে। ঈশান চোখে চোখ রেখে তিতিরের ঠোঁটের উদ্দেশ্যে মুখ খানিকটা নামাতেই পিছিয়ে গেল তিতির। অস্ফুট স্বরে বলল, এখন না। দীর্ঘশ্বাস ফেলল ঈশান। বিয়ে একটা করছে মাশাআল্লাহ। বউকে ছুলোই না একদিনও, তার আগেই দূরে সরিয়ে দেয়। কঠিন গলায় বলল, তোর সেই এখনটা কবে আসবে বলতে পারিস? তিতির কিছু বলার আগেই আকাশ ফাটিয়ে বিকট আওয়াজ হলো একটা। হুড়মুড়িয়ে এগিয়ে এলো তিতির, কাঁদো কাঁদো গলায় বলল, আমি এখানে থাকবো না। কিছু করার নেই, অপেক্ষা করা ছাড়া। সত্যিই কিছু করার নেই। এ বৃষ্টি আজ থামবে বলে মনেই হচ্ছে না। রুহু কেঁপে উঠল তিতিরের। বৃষ্টি না থামলে এখানে সারা রাত থাকতে হবে নাকি? কি জ্বালায় পড়লো এরকম একটা জায়গায় এই আবহাওয়ার। শিয়াল কুকুরের রাত্রে টানাটানি শুরু করে দেবে। সাথে মানুষের তো ভরসা নেই। ঈশান মাথার চুল থেকে পানি ঝাড়ছে। গায়ের ভেজা পাঞ্জাবি অস্বস্তি হচ্ছে ভীষণ। সেটা টানাটানি করে শরীর থেকে সরাচ্ছে বারবার। তিতির খানিকটা সময় পর ঈশানের মন দিল। এর আগে ঈশানকে পাঞ্জাবিতে বিয়ের দিন দেখেছিল, আর আজ দেখলো। এর আগে ছোটবেলায় দেখেছিল কি না মনে পড়ছে না। কি ম্যানলি যে লাগছে পাঞ্জাবিটাতে, বলার মতো না। ঈশান চোখ তুলতেই চোখাচোখি হলো দুজনের। তিতির তার দিকে ওভাবে তাকিয়ে আছে বুঝতে পেরে ঈশান নিজের দু হাত আড়াআড়ি বুকের ওপর দিয়ে কপট ভঙ্গিতে বলল, বৃষ্টির দিনে এমন ভুল হতেই পারে। বেরিয়েছি না হয় ভুলে সাদা পড়ে, ওইভাবে তাকিয়ে থাকবি? তিতির হতভম্ব হয় ঈশানের অভিনয়ে। কথাটা যে তাকে কোটা দিয়ে বলা হলো তা নিজের শরীরের লেপ্টে থাকা সফেদ শাড়ির দিকে তাকাতেই টের পেল। রক্তিম হলো গাল। আশেপাশের অবস্থা পরখ করে শাড়ির ভেজা আঁচল টেনে টুনে ঠিক করতে করতে বলল, কিছু একটা করুন। ঈশান হাসকি স্বরে বলে উঠল, করতেই তো চাই। বৃষ্টির মধ্যে এমন অবস্থায় কত কি তো করতে মন চাচ্ছে, করে ফেলি বল। আবার কথাটা বাঁকা ইঙ্গিতে নিচ্ছে বুঝতে পেরে দাঁতে দাঁত পিষল তিতির। অসভ্য কোথাকার। ব্যস্ত হতে বারবার পাতলা আঁচলে নিজের বুকের ওপর আড়াল করলো ব্যস্ত। লাভের লাভ তাতে অবশ্য কিছু হচ্ছে না। ঈশান কপট হাসি দিয়ে সামান্য, এভাবে কি ডাকছিস? দেখে ফেলছি। সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে দাঁড়ালো তিতির। আতঙ্কিত কণ্ঠে আওড়ালো,
ছি ছি, ঈশান আশ্বাস যে এতটা অসভ্য জীবনে কল্পনাই ছিল না। তিতির ঘুরতেই দু কদম এগিয়ে আবার দূরত্ব ঘোচালো ঈশান। মাথা নুইয়ে কানের কাছে ফিসফিস করে বলল, আগে কি বউ ছিলিস? যে জানাতাম তোকে কাপড় চোপড় খুলে তোকে দিতে পারবো না। চাইলে বুকে আসতে পারিস, আমার এরকম কসরত করে বানানো বডি রেখে আমার বউ জামা কাপড়ে শরীর ঢাকবে? ইস নট ইট সো ল্যাম। আয় আয় বুকে আয়। এত কাছে ঈশানের অস্তিত্ব টের পেয়ে আরেকটু এগিয়ে যাবে ভাবতেই পিঠের ওপর থেকে কেউ সরিয়ে দিল কোমর ছড়ানো ভেজা চুলগুলো। আপনি? হুশ, চুপ। ঈশানের শীতল অধর ছুঁয়ে দিয়েছে তিতিরের নরম কানের লতি। শ্বাস আটকে দাঁড়িয়ে থাকার মাঝে কানের ভারী দুলটা খুলে গেল। পরপর দুটো কানেরই ঈশান মৃদু কামড় বসালো এবার সেখানটায়। এত ভারী দুল কেন? লাল হয়ে গেছে। তিতিরের দুলজোড়া পাঞ্জাবির পকেটে রেখে আঁকিজোড়া স্থির করলো তিতিরের উন্মুক্ত পিঠে। শুকিয়ে এলো গলাটা, শুকনো ঢোক গিলতেই তরঙ্গিত হলো পুরুষালী অ্যাডেমস আপেলটা। কাঁধের ওপরে লেপ্টে থাকা চুলগুলো একটা একটা করে সরালো। আমি যদি এখন তোকে একটু আদর করি, তুই কি দূরে সরিয়ে দিবি তিতির? তিতির কি জবাব দেবে এখন? ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে, একের পর এক বজ্রপাত হচ্ছে, আকাশ ভেঙে ঢল নেমেছে। বৃষ্টির শব্দে পরিবেশ কেমন অন্যরকম লাগছে ভীষণ। শীতল বাতাসে কাঁপুনি ধরার কথা শরীরে, কিন্তু এখন আর সেটা মনেই হচ্ছে না। শরীর কাঁপছে, আগের থেকেও দ্বিগুণ হারে কাঁপছে, তবে তা শীত অনুভূত হওয়ার জন্য নয়, বরং ঈশান কাছে আসায়। ঈশান তিতিরের জবাবের অপেক্ষা করে সেভাবে ঝুঁকেই। তবে তিতিরের সারা শব্দ না পেয়ে মাথা তুলে ফেলে। ঘাড়ের ওপর থেকে তপ্ত নিঃশ্বাস সরে যেতেই বন্ধ চোখ জোড়া খুলে ফেলল। ঈশান সরে যাচ্ছে টের পেতেই রুদ্ধশ্বাস বলল, উহু। ঈশান বুঝল না তিতির মানা করলো নাকি সম্মতি দিল। তবে ওকে ওখানেই দাঁড়িয়ে থাকতে দেখে আর নিজেকে সামলাতে পারল না। কোমরে থাবা বসিয়ে মুখ ডুবালো গ্রীবাদেশে। একটানে ব্লাউজের ফিতে টান দিতে খানিকটা নামিয়ে দিল ডান পাশের অংশ। কালো ফিতে আষ্টপৃষ্টে আছে মখমলের মতো শরীরটায়। চুমুতে চুমুতে ভেজা শরীর আরেক দফা ভিজে উঠল। বৃষ্টির পানি ভিজিয়ে দিচ্ছে সর্বাঙ্গ। সঙ্গে সঙ্গে পরম আবেশে ঈশান শুষে নিচ্ছে সেসব। চুমুর সাথে সাথে কামড়ে কামড়ে জর্জরিত হচ্ছে জায়গাগুলো। তিতিরের হাত আনমনেই উঠে এলো পিছনে। ঈশানের কাঁধ খামচে ধরল সে হাত। ঈশান মুখ তুলল, ঘোর লাগা দৃষ্টি ফেলল ফিতের ওপর, ঠোঁট নামিয়ে ছোঁয়ালো সেটায়, মুখের সাহায্যে নামালো সেটাও বেশ খানিকটা। তিতিরের শরীর এবারে ভেঙে আসছে, দাঁড়িয়ে থাকতে পারল না, অবশ শরীর ছেড়ে দিল, মিশে গেল ঈশানের সাথে। ঈশান হ্যাঁচকা টানে ঘুরিয়ে ফেললো তিতিরকে নিজের দিকে। চুলগুলো পিছনে ঠেলে দিয়ে এক হাত গলিয়ে দিল চুলের নিচে, চুলগুলো হাতে পেঁচিয়ে কপালে কপাল ঠেকালো। তিতিরের চোখ জোড়া বন্ধ, দাবানলে পড়ছে দু দুটো মানব হৃদয়। ঈশান অনুমতির প্রয়োজন বোধ করল না এবারে, পাতলা ওষ্ঠ মেলালো নিজের অধর। পেটের মধ্যে হাজার একটা প্রজাপতি ওড়াউড়ি করছে যেন তিতিরের। চুমুর তালে নিজের হাত দুটো দিয়ে আঁকড়ে ধরল ঈশানের ঘাড়। অবশ শরীরের সম্পূর্ণ ভর ঈশানের শরীরের ওপর। তিতিরের নরম সত্তা ঈশানের শক্তপোক্ত বুকে মিশে আছে। ঈশানের পাগলামি ক্রমশ বাড়ল। উন্মাদের মতো করছে ঈশান। ছেলেটার ওষ্ঠজোড়ার তীব্র ছোঁয়ায় তাল মেলাতে পারছে না তিতির। ছটফট করছে সে, তিতিরের শ্বাস নিতে চাওয়ার ক্ষুদ্র চেষ্টাটুকুকে পায়ে পিষে আগের থেকেও দ্বিগুণ উন্মাদ এর মতো আঁকড়ে ধরছে মেয়েটার অধরজোড়া। মিনিট ছয়েক পর ঈশান আচমকা থামল। সেই সুযোগে বুক ভরে শ্বাস নিল তিতির। তবে ক্ষান্ত হয়নি ঈশান, তিতিরকে ঠেলে বসিয়ে দিল প্রশস্ত কোমর সমান দেয়ালের ওপর। কোনো দিকে মন নেই যেন আর ছেলেটার। বাইরের উথাল পাতাল ঝড়ের থেকে বেসামাল হয়েছে ঈশান। বসানো মাত্র তিতিরের হাত দুটো আবার তুলে নিল নিজের ঘাড়ের ওপর। তিতিরের হাঁটুর ওপর হাত রেখে দুপা দুদিকে সরিয়ে এগিয়ে এলো একদম। ভেজা চুলগুলো আবার হাতে পেঁচিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এটা সেই জায়গা না যেখানে তোকে আমি আমার ওই আদরটা করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি সরতে পারছি না। একটু আদর করি, হ্যাঁ? লিমিট ক্রস করতে গেলে বাধা দিবি কেমন? তার আগে না। তিতিরকে উত্তর করার সময় দিল না ঈশান। ঘড়ির সেকেন্ড মিনিটের কাঁটা ক্রমাগত ঘুরছে। তবে প্রকৃতি বা ঈশান কারোরই নিজেদের বেসামাল ঝড় থামানোর কোনো লক্ষণ নেই। এ যাত্রায় হাঁসফাঁস করে তিতির। শ্বাস আটকে মরে যাবে বোধহয় মেয়েটা। ঠোঁটজোড়া জ্বলে পুড়ে যাচ্ছে, রক্তের নোনতা স্বাদ ক্রমাগত মুখের ভিতর অনুভব করছে দুজনেই।
দু হাতে পারে নেমে আসে ঈশানের বুকের ওপর, ঠেলে সরাতে চায় পাগল পুরুষটাকে। লাভের লাভ কিচ্ছুটি হয় না, উল্টো আরো ব্যথাতুর চাপ অনুভব করে নগ্ন উদর আর চুলের ভাঁজে। আরো মিনিট পাঁচেক সময় নিয়ে ওষ্ঠজোড়া থেকে মুখ তুলল ঈশান। তিতিরের ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক ছড়িয়ে ঠেকেছে দু গাল এপাশে থুতনি অবধি। দুজনেই শ্বাসকষ্টের রোগীর মতো হাঁপাচ্ছে। তিতিরের চোখের নোনা জল গড়িয়ে মিশে যাচ্ছে বৃষ্টির পানির সাথে। ঠোঁটের ওপর কেউ মরিচ লাগিয়ে দিয়েছে এমন অনুভূতি হচ্ছে তার। কৃত্রিম লাল রং ভেদ করে ঠোঁটের দুপাশে কাঁটা থেকে রক্ত গড়িয়ে পড়তেই ঈশান নিজের ওষ্ঠাগত করল সে জায়গা আবার। পরম যত্নে শুষে নিল সবটুকু লহু। তিতিরের চোখ বুজে চোখের পানি আটকানোর পায়তারায় ব্যস্ত। ঈশান মুখ তুলে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে নিজের ওষ্ঠ লেগে থাকা তিতিরের অধর জোড়া থেকে লেগে যাওয়ার লুহু কণাটুকু মুছে ফেলল। তিতির শ্বাস ফেলছে জোরে জোরে। তিত্তির করে কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল ঈশান। কণ্ঠদেশের দিকে নজর দিল। বাইরে অন্ধকারে ঘন ঘন বিদ্যুৎ চমকানোয় আলো পানির কণা গুলো জ্বলজ্বল করছে। ঈশান এবারে মুখ ডুবালো কণ্ঠদেশে। তিতির ছটফট করল। শিরদাঁড়ার বল তো হারিয়েছে সেই কখনই। নিহাত ঈশান তাকে কোমর আঁকড়ে ধরে আছে বলে। না হলে কখনই তো জ্ঞান হারাতো। ঈশানের আদরে আদরে ক্ষতবিক্ষত হলো তিতির। পিঠ, ঘাড়, কাঁধ, ঠোঁট সব জ্বলে যাচ্ছে যেন। গোটা অঙ্গ জ্বলছে তার। ঈশান শাড়ির আঁচল নামিয়ে কণ্ঠদেশ থেকে আরেকটু মুখ নামাতেই অজান্তে তিতিরের মুখ থেকে আবেদনময়ী শব্দ বেরিয়ে এলো। মৃদু চিৎকার এসে বাজলো ঈশানের কানে। ঈশান খেই হারালো সেই শব্দে। বাড়ল তীব্রতা। বৃষ্টির শব্দের সাথে তিতিরের গোঙানির শব্দে পাগলপ্রায় ঈশান। বেশ সময় নিয়ে ঈশান মুখ তুলল। তিতিরের নখ যে তার ঘাড়ে বসে গেছে, ঘাড়ের জ্বলুনিতে স্পষ্ট টের পাচ্ছে সেটা। তিতিরের বক্ষজোড়ার ওঠানামা চোখে পড়ার মতো। ঈশান কপালে কপাল ছোঁয়ালো। থামানো উচিত নিজেদের, থামানো উচিত তো, কিন্তু পারছে না। সন্ধ্যা নেমে আসছে, বৃষ্টির গতি কমে এসেছে, কিন্তু তার মনের ঝড় থামতে চাচ্ছে না কিছুতেই। তিতির, মরে যাচ্ছি তো। তিতির হাঁপাচ্ছে, শব্দ উচ্চারণের মতো শ্বাস প্রশ্বাসের জোর নেই তার। ঈশানও হাঁপাচ্ছে, বুকের ভিতরে হৃৎপিণ্ড খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে। তিতিরের নিচের ঠোঁটে নিজের বৃদ্ধাঙ্গুলি চেপে ধরল, হাসকি স্বরে বলল, আই ওয়ান্ট মোর। তিতির চোখ খোলে না, দুদিকে মাথা নাড়ে। আর নয় সেটা বোঝায়। তাহলে কাছে আসার অনুমতি দিস কেন? চাস না আমাকে তুই? তিতির ঈশানের পাঞ্জাবির কলারটা আঁকড়ে ধরা এখনো। তিত্তির করে কম্পিত আঁখিজোড়া খোলে। নিভু নিভু দৃষ্টিতে দেখে মুখের একদম কাছে আরো একজোড়া ঘোলাটে হয়ে আসা আকুল দৃষ্টি। ঈশান কপালে কপাল রেখে চোখ বুঝল। জোরে শ্বাস টেনে বলল, আমার তোকে লাগবে। তিতিরের নীরবতায় অশান্তি লাগছে ঈশানের। কোমরে শক্ত চাপ প্রয়োগ করে হিস হিসিয়ে প্রশ্ন করে, জবাব দিচ্ছিস না কেন? তিতিরের কণ্ঠ কাঁপছে, গলার কাছে দলা পাকিয়ে আছে। কি বলবে সে? নিজেকে সামলাতে ব্যস্ত সে। আমতা আমতা করে বলল, ক ক কি বলবো? সংসার করবি আমার সাথে? হু। কবুল পড়ে এতটা দূরত্ব লাগলে সংসার হয়? সংসারে স্বামী, সন্তান, আদর, ভালোবাসা লাগে না? লাগে। তোর লাগবে না? লাগবে। কবে সেটা? কবে সেটা কি করে মুখে বলবে তিতির? তাছাড়া এটা সংসার চাওয়ার জায়গা, নাকি সংসার সন্তানের প্রসেস শুরু করার জায়গা? বাড়ি চলুন। ঈশান মাথা তুলে আঙুলের সাহায্যে তিতিরের মুখটা তুলল। তিতির তাকাতে পারছে না ঈশানের দিকে। তার লিপস্টিকের রঙে ঈশানের ঠোঁটের আশেপাশেও লাল হয়ে আছে। লজ্জায় মরে যাচ্ছে সে। ঈশান তিতিরের কাঁধে ভেজা চুমু এঁকে ইনারের ফিতে আর ব্লাউজ দুটোই তুলে দিল। হাসকি স্বরে বলল, আমি আর সময় দিতে পারবো না, নিতেও পারবো না। আমি হার মানলাম। আমি তোকে ছাড়া থাকতে পারছি না। মরে যাচ্ছি তোর দহনে। প্রতিনিয়ত ঝলসে যাচ্ছে তোর রূপের অগ্নি স্ফুলিঙ্গে। দূরে থেকে পোড়াস না, হয় নিজে সম্পূর্ণ পুড়িয়ে দে, না হয় আমাকে সেই অনুমতি দে। আদর করার অনুমতি চাই তিতির, আজই চাই। তিতির আচমকা চেপে ধরল ঈশানের মুখ, কপাল ঠেকালো নিজের হাতের ওপর। কোনো মতে বলল, আর কিচ্ছু বলবেন না প্লিজ। পাগল করে দিচ্ছেন আপনি আমাকে। ঈশান তিতিরের হাত সন্তর্পণে সরিয়ে দিল। হাসকি স্বরে বলল, উহু, পাগল করতে পারিনি এখনো। পারলে দূরে রাখতে পারতি না? তিতির চোখে চোখ মেলালো, আশেপাশে নজর বুলিয়ে নিজের ঠোঁট কামড়ে খানিকক্ষণ পর মিনমিনে কণ্ঠে বলল, এটা কি কাছে টানার জায়গা? বাড়ি গেলেও তো বাহানা করবি। তিতির মাথা ঝুঁকিয়ে ফেলল, বুকের উথাল পাথাল সামাল দিয়ে বলল, করবো না। ঈশান চমকালো, ঠিক শুনল কিনা বোঝার জন্য হাসকি স্বরে বলল, আমি আজকে কাছে টানবো তোকে।
তোর সবটুকু কাড়বো, তোর নারীতে দখলদারি ফলাবো, সেটার অনুমতি দিচ্ছিস? লজ্জায় রক্তিম মুখ আরেকটু ঝুঁকিয়ে মাথা নাড়ল তিতির। মুখে বল, দেব। আজ রাতটা আমার কিন্তু তিতির, মনে থাকবে? হু, তোর ঈদের সালামি বাকি রয়ে গেছে, সেটা উসুল করে দেব কেমন? তিতির এবারে মুখ লুকালো ঈশানের বুকে, দু হাতে জাপটে ধরে মুখ তুলল না লজ্জায়। ঈশান মৃদু হাসলো, শ্বাস নিল জোরে জোরে। ঝড়ের গতি কমে এসেছে, সন্ধ্যা হয়ে আছে। সেই তখন থেকে পকেটে ভাইব্রেট করছে সেলফোনটা। কোনো দিকে খেয়াল দিতে ইচ্ছে হলো না এখনো। তার বুকের বাঁ পাশের অস্থির অঙ্গটার ওপর তাকে শান্ত করার নারীটি মাথা রেখেছে, যার মুখপানে তাকালে সকল অস্থিরতার অশান্তির অবসান হয়, যার স্পর্শে নিজের শক্তপোক্ত খোলস ছেড়ে বেরিয়ে এসে অসভ্য হয় সে বারবার। ঈশানও জড়িয়ে ধরল তিতিরের কোমর, চুমু আঁকলো ভেজা সিঁথিতে। বৃষ্টির গতি কমে আসায় কানে বেজে আসছে পার্কের সাউন্ড বক্সে উচ্চস্বরে বাজতে থাকা একটা গানের লাইন। ঈশান, তিতির দুজনেরই একসাথে মনে হলো গানটা তাদের জন্যই বাজানো হচ্ছে বুঝি। হালকা হাওয়ার মতন চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। গানের শব্দগুলো আরো লজ্জা দিচ্ছে তিতিরকে। এবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা তিতিরকে নিজের বুকের ওপর থেকে তুললো, লজ্জারুণ মুখখানা নিজের খসখসে হাতের আঁচলায় নিয়ে কপালে কপাল ঠেকিয়ে হিস হিসিয়ে গেয়ে উঠল। চাইলে আশকারা পাক বেঁচে থাকার কারণ, আজকে হাতছাড়া যাক ব্যস্ততারই বারণ, লিখবো তোমার হাতে আমি আমার মরণ।